রণজয় আর আমার বাড়ি একই পাড়ায়। ছোটবেলায় আমরা সবাই একসাথে কত খেলেছি। ক্লাস 12 পর্যন্ত আমি, রণজয় আর পূর্বাশা একই স্কুলে পড়তাম। তখন থেকেই পূর্বাশাকে রণজয়ের ভালো লাগতো, কিন্তু পূর্বাশা ওকে একেবারেই পছন্দ করতো না। কারণ রণজয় ভীষণ লাজুক আর ভীতু ছিল। মুখার্জি কাকিমার একমাত্র ছেলে, তাই ছোট থেকেই খুব আদরে বড় হয়েছে। স্কুলের গণ্ডি পেরোনোর পর রণজয় ডাক্তারি পড়তে বাইরে চলে গেল। আমি আর পূর্বাশা এখানেই ল কলেজে ভর্তি হলাম। তারপর বেশ কয়েক বছর কেটে গেছে। পূর্বাশার তো এই 3 মাস আগে বিয়েও হয়ে গেল। আমি এখন হাইকোর্টে প্র্যাকটিস করছি। আর রণজয় এই কয়েক মাস হলো বাড়ি ফিরে নিজের ক্লিনিক খুলেছে। এখন তো পাড়ার সব মেয়েই ওর জন্য পাগল। আর হবে নাই বা কেন? দেখতে যেমন হ্যান্ডসাম, তেমনই ছিল ওর উচ্চতা। তাছাড়া বাইরে থেকে ডাক্তারি পাশ করে ফিরে এসেছে। আর টাকা পয়সারও তো কোনো অভাব ছিল না ওদের বাড়িতে। বাবা মার একমাত্র ছেলে। শুধু মেয়েরা কেন, যে কোনো মেয়ের মা বাবাই চাইবে এরকম ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে। একমাত্র শুধু আমিই ছিলাম যার রণজয়ের সাথে বিয়ে করার কোনো রকম আগ্রহ ছিল না। তা বলে আমি এটা বলছি না যে আমি ওকে পছন্দ করতাম না, বরং আমি জানতাম যে রণজয় কখনোই আমাকে পছন্দ করবে না। আমাকে বিয়ে করার কথা তো ও স্বপ্নেও ভাববে না। আর তার পেছনে একমাত্র কারণ হলো আমার শ্যামলা গায়ের রং আর কম উচ্চতা। তাছাড়া দেখতে গেলে পাড়ায় অনেক সুন্দরী মেয়ে ছিল, যারা শুধু দেখতে না, পড়াশোনাতেও বেশ ভালো। তাদের মধ্যে কেউ কেউ আবার অভিজাত পরিবারেরও মেয়ে ছিল। আমি তো একটা সাধারণ পরিবারের মেয়ে। এমনিতে আমি দেখতে যে খারাপ ছিলাম তা না। সবাই আমার লম্বা চুল আর টানা টানা চোখের খুব প্রশংসা করত। কিন্তু এটাও সত্যি যে ছোট থেকে আমাকে নিজের গায়ের রং আর কম উচ্চতার জন্য অনেকের কাছ থেকেই কথা শুনতে হয়েছে। শুনে তখন খুব মন খারাপ হতো, কিন্তু এখন আর ওইসব কথা গায়ে লাগাই না। এখন আমার একটাই উদ্দেশ্য, ভালোভাবে প্র্যাকটিস করে বড় উকিল হতে হবে। কিন্তু আমি রণজয়ের কথা এত কেন ভাবছি? একদিন ঘুম থেকে ওঠার পর থেকেই আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না। রবিবার, কোনো ডাক্তারও তো বসবে না, তাই সারাদিন শুয়েই ছিলাম। বিকেলে মা বলল, রেডি হয়ে নে, ডাক্তারের কাছে যাব। আমি বললাম, আজ রবিবারে তুমি আবার কোন ডাক্তার পাবে? মা বলল, চল না, দেখি কোন ডাক্তার পাই। আমিও আর বেশি কিছু না জানতে চেয়ে রেডি হয়ে মায়ের সাথে বেরিয়ে গেলাম। রাস্তায় যেতে যেতে মা বলল, পাশের বাড়ির শিপ্রা বৌদি ওই বলল যে রণজয়ের ক্লিনিক খোলা আছে, তাই আমি তোকে ওখানেই নিয়ে যাচ্ছি। কথা বলতে বলতে ক্লিনিকও চলে আসলো। আমি বললাম, মা তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? আমি ডাক্তার দেখাবো না, ভালো আছি এখন আমি। আর তাছাড়া ওর ফিও তো অনেক বেশি। সামান্য একটু জ্বর কাশির জন্য এত টাকা ফি দিয়ে ডাক্তার দেখাবো? থাক মা, তুমি চলো, পাড়ার ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে নেব। কাল না হয় একবার ডক্টর বিশ্বাসকে দেখিয়ে নেব। এখন তুমি চলো তো। মা বললেন, চুপ করে বস তো একটু। সবসময় অত টাকার কথা ভাবতে হবে না। এসেছিস যখন দেখিয়েই নে। এই সুযোগে রণজয়ের সাথে তোর দেখাও হয়ে যাবে। আর এমনও তো হতে পারে যে তোকে ওর পছন্দ হয়ে গেল। শুনে আমি বললাম, তুমি যে কি বলো মা, কত সুন্দর সুন্দর মেয়ে ওর জন্য লাইন দিয়ে আছে, আর ও কিনা আমাকে পছন্দ করবে? আর তাছাড়া মা, তুমি কি আমাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছো, নাকি আমার সম্বন্ধ দেখতে এসেছো? মা কিছু বলতে যাবে তার আগেই রিসেপশন থেকে আমার নাম ডাকা হলো। তারপর আমরা দুজনেই ক্লিনিকের ভেতরে ঢুকলাম। ঢুকেই মা বললেন, ভালো আছো? আমি তোমার পাড়াতেই থাকি। রণজয় বললেন, হ্যাঁ কাকিমা, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি সহেলির মা। মা তো শুনে খুব খুশি যে রণজয় মাকে চিনতে পেরেছে। তারপর মা বললেন, ও সহেলি, আজ সকাল থেকেই ওর শরীরটা একটু খারাপ। রণজয় আমায় জিজ্ঞাসা করলো, এখন কি অসুবিধা হচ্ছে? আমি সব বলার পর
ও আমাকে থার্মোমিটার দিয়ে ফিভার চেক করতে শুরু করলো। আমি একটু অবাক হলাম, কারণ নার্স তো আগে থেকেই আমার ফিভার বিপি চেক করে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে। তার সত্ত্বেও কেন ও আবার চেক করছে? আমি লক্ষ্য করলাম রণজয় মাঝে মাঝেই আমার দিকে তাকাচ্ছিল। যেই আমার চোখ ওর দিকে গেল, অমনিও নিজের চোখটা সরিয়ে নিয়ে প্রেসক্রিপশন লিখতে শুরু করলো। তারপর মাকে বলল, চিন্তার কোনো কারণ নেই, ফিভারটা একটু বেশি আছে, তাই একটা ইঞ্জেকশন আর কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো নিয়ম মেনে খেলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর হ্যাঁ, শুধু ওষুধ খেলেই হবে না, খাওয়া দাওয়াটাও ঠিকভাবে করতে হবে। তারপর আমরা বাড়ি ফিরে এলাম, আর 2-3 দিনের মধ্যেই আমি ঠিক হয়ে গেলাম। তারপর একদিন যখন আমি কোর্ট থেকে বাড়ি যাব বলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো, আর ভেতর থেকে একটা আওয়াজ এলো, চলে এসো, গাড়িতে উঠে পড়ো। আমি বুঝতে পারলাম না যে আমাকে কে ডাকছে। একটু উঁকি মেরে দেখি, আরে এটা তো রণজয়। ও আবার আমায় বলল, আরে উঠে পড়ো তাড়াতাড়ি। গাড়িতে যেতে যেতে আমরা দুজনেই ছোটবেলার স্মৃতি নিয়ে কথা বলছিলাম। আমি অবাক হলাম, ও বাইরে পড়াশোনা করার সত্ত্বেও ছোটবেলার সব কথাই ওর মনে আছে। এমনকি কখনো কখনো আমি ওকে স্কুলের হোমওয়ার্ক করে দিতাম, ওর সে কথাও মনে আছে। ছোটবেলার কথা আলোচনা করতে বেশ ভালো লাগছিল। কথায় কথায় কখন যে বাড়ি চলে এলো বুঝতেও পারিনি। সেদিন রাতে আমার আর ঘুম আসছিল না, বারবার শুধু রণজয়ের কথাই মনে পড়ছিল। কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না ওর কথা আমার এত কেন মনে পড়ছে। আমি ওকে মনে মনে, না না, এসব কি ভাবছি আমি। কিন্তু 3-4 দিন পর যা হলো সেটা তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না। বাবা অফিস থেকে বাড়ি ফিরছিলেন, রাস্তায় রণজয়ের বাবার সাথে দেখা। কথা বলতে বলতে হঠাৎ উনি নিজের ছেলের সাথে আমার বিয়ের কথা বললেন। বাবা বাড়ি ফিরে যখন কথাটা বললেন, আমি তো শুনে অবাক, এটা কিভাবে সম্ভব? এত ভালো ভালো মেয়ে থাকতে ওর আমাকে পছন্দ হলো। তারপর কিছুদিনের মধ্যেই দুই বাড়ির বড়রা মিলে আমাদের বিয়েটা পাকা করে ফেললেন। আর এই কথা যখন পাড়ার সবাই জানতে পারল, তখন তো সবার মুখে শুধু একটাই প্রশ্ন, এতগুলো সুন্দর মেয়ে ছেড়ে রণজয় আমাকে কেন পছন্দ করলো? তবে আমাদের বাড়িতে এই বিয়ে নিয়ে সবাই খুব খুশি। আমাদের দুজনের বাড়ি তো একই পাড়ায়, তাই ওর মা প্রায়ই আসতো আমাদের বাড়িতে। রণজয় রোজ ক্লিনিক থেকে ফিরে রাতে আমায় ফোন করতো আর বলতো কিভাবে প্রথম নজরেই আমাকে দেখে ওর পছন্দ হয়ে গিয়েছিল। আমি একদিন বললাম, আমার গায়ের রং শ্যামলা, উচ্চতাও বেশি না, আর তুমি কত লম্বা, হ্যান্ডসাম, তোমার সাথে আমায় একদমই মানাবে না। শুনে রণজয় বলল, তুমি নিজের গায়ের রং নিয়ে এত কেন ভাবো? তুমি যেমন তাতেই তুমি খুব সুন্দরী, আর তাছাড়া তোমার মতো এত সুন্দর চোখ আর কারোর আছে নাকি? রণজয়ের কথা শুনতে আমার খুব ভালো লাগতো। দেখতে দেখতে আমাদের বিয়েও হয়ে গেল। আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে অনেক সোনা গয়না দেওয়া হয়েছিল, যা দেখে পাড়া প্রতিবেশী এমনকি আত্মীয় স্বজনের চোখও ছানা বড়া হয়ে গিয়েছিল। কিন্তু আমরা যখন বাসর রাতে বসেছিলাম, তখন হঠাৎ রণজয়ের একটা বন্ধু ওর কানে কানে বলল, কী রে, আমরা সবাই এটাই জানতাম যে তোর পছন্দ খুব ভালো, তাহলে মেয়ে দেখার সময় তোর পছন্দ কোথায় গেল? এই কথা বলে ওই বন্ধুটা যেই হাসতে থাকলো, অমনি রণজয় তাকে ধমক দিয়ে বলল, বিয়ে আমি করছি, থাকবো আমি, তোর এত মাথা ব্যথা কেন? এই কথা শুনে ছেলেটা ওখান থেকে উঠে চলে গেল। আমার কথাটা শুনে খুব খারাপ লাগছিল, এটা ভেবে যে আমার জন্য রণজয়কে কথা শুনতে হলো। আমার মন খারাপ দেখে রণজয় আমার হাতটা ধরে বলল, তুমি কি এখনও ওর কথা ভেবে মন খারাপ করছো? বিয়ে আমি তোমাকে করেছি, আর তুমি আমার কাছে সব থেকে সুন্দর। সত্যি রণজয় এত ভালো একটা ছেলে আমি আগে জানতাম না। বৌভাতের দিন খুব বড় আয়োজন করা হয়েছিল। আমার বৌভাতে যে লেহেঙ্গাটা পরেছিলাম সেটা কলকাতার সবথেকে বড় ডিজাইনারের কাছ থেকে নেওয়া ছিল, আর এই সব কিছু রণজয় নিজে পছন্দ করে এনেছিল।
যখন এই কথাটা জানতে পারলাম, আমার নিজের ভাগ্যের ওপর সত্যিই বিশ্বাস হচ্ছিল না। ফুলশয্যার রাতে আমি ওর জন্য ঘরে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর রণজয় এলো আর দরজাটা বন্ধ করে আমার দিকে তাকালো। আমিও ওর দিকে তাকিয়ে একটু হাসলাম। মনটা আমার তখনও একটু খারাপ ছিল। রণজয় আমার পাশে এসে বসলো আর আমার হাত দুটো ধরে বলল, তুমি এখনও ওই কথা মনে করে কেন নিজের মন খারাপ করছো? শুনে আমি বললাম, তুমি কি করে বুঝলে? তখন রণজয় আমার গালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, এরই নাম ভালোবাসা, বুঝলে? যেখানে একজন আরেকজনের মনের কথা না শুনেই বুঝতে পেরে যায়। আমি রণজয়কে জড়িয়ে ধরে বললাম, আমি সত্যিই খুব ভাগ্যবান যে তোমার মতন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। রণজয় বলল, তুমি যেমন, আমি তোমাকে সেইভাবেই পছন্দ করেছি। কিন্তু আমি জানি তুমি তোমার শ্যামলা রং আর কম উচ্চতার কথা ভেবে খুব মন খারাপ করো। আমি চাই না যে তুমি কষ্টে থাকো। তুমি তো লেখাপড়া জানা একটা শিক্ষিত মেয়ে। তুমি নিশ্চয়ই জানো আজ মেডিকেল লাইন কতটা উন্নত হয়েছে। সামান্য কিছু ওষুধ আর ট্রিটমেন্টের দ্বারা তোমার রং ফর্সা করা সম্ভব। তুমি এমনিতেই খুব সুন্দর। আমি তোমাকে আরও সুন্দর করতে চাই। আমার এক বন্ধু নামকরা স্কিনের ডাক্তার। কাল আমি তোমাকে ওর ক্লিনিকে নিয়ে যাব। এই শুনে আমি খুব খুশি হলাম আর মনে মনে ভাবলাম, এবার আমিও সবার মতো সুন্দর হব। তারপর রণজয় বলল, এই সব কথা এখন থাক। আজ আমাদের ফুলশয্যার রাত। আমি তোমাকে আরও কাছ থেকে জানতে চাই। এই বলে রণজয় ঘরের আলোটা নিভিয়ে দিয়ে আমাকে নিজের আরও কাছে টেনে নিল। আর তারপর পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে সবার জন্য চা বানালাম। শ্বশুর শাশুড়িকে দিয়ে আমি রণজয়ের চাটা নিয়ে বেডরুমে গিয়ে দেখি ও জামা কাপড় পরে রেডি হচ্ছে। আমাকে ঘরে ঢুকতে দেখেই বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ডাক্তারের কাছে যাব। শুনে আমি বললাম, এত সকালে? ও বলল, হ্যাঁ, আর বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তারপর আমরা দুজনে রণজয়ের বন্ধুর ক্লিনিকে গিয়ে পৌঁছালাম। গিয়ে দেখি এটা তো সেই বন্ধুটা যে বিয়ের দিন রাতে আমার গায়ের রং নিয়ে হাসাহাসি করছিল। আমাকে দেখেই প্রথমেও আমার কাছ থেকে সেদিনের জন্য ক্ষমা চেয়ে নিল। তারপর আমাকে একটা আলাদা রুমে নিয়ে গিয়ে আমার স্কিনটা ভালোভাবে চেক করলো। আর বাইরে বেরিয়ে এসে আমাকে আর রণজয়কে বলল, খুব বেশি দিন লাগবে না, মাত্র 10 থেকে 15 দিনের মধ্যেই আমি বৌদির গায়ের রং পরিষ্কার করে দেব। তখন রণজয় বলল, দেখ, এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। এ কথা শুনে বন্ধু বলল, ঠিক আছে, তাহলে এবার থেকে তোদের আর ক্লিনিকে আসতে হবে না। আমি প্রতিদিন রাতে বাড়িতে গিয়ে তোর বউয়ের ট্রিটমেন্ট করে দেব। বাড়ি এসে রণজয় আমাকে বলল, এই ট্রিটমেন্টের কথাটা যেন আমি কাউকে না বলি, এমনকি আমার শ্বশুর শাশুড়ি আর নিজের বাবা মাকেও না, কারণ ও চায় না যে এই ব্যাপারটা জানাজানি হোক। আমি বললাম, ঠিক আছে। সেদিন রাতেই রণজয়ের বন্ধু আমাদের বাড়ি আসলো আর আমার মুখে একটা ক্রিম লাগিয়ে একটা ইঞ্জেকশন দিল। তারপর সাথে সাথেই আমার ঘুম চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মাথা খুব ভার ভার হয়ে আছে আর রাতে ঘুমানোর পরও যেন চোখে ঘুম কাটছে না। আমি রণজয়কে বললাম। ও বলল যে কখনো কখনো ওষুধের সাইড এফেক্টের জন্য এরকম হয়। চিন্তার কোনো কারণ নেই, কিছুদিনের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে। পরের দিন রাতে আবারও ওর বন্ধু এসে আমাকে একটা ক্রিম আর ইঞ্জেকশন দিল। সেদিনও আমি কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। সকালে উঠে দেখি আমার মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল, যেটা আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না। কিন্তু এই কথাটা আমি কাউকে বলতেও পারছিলাম না, কারণ রণজয় আমাকে বারণ করেছিল যে ওর ট্রিটমেন্টের কথাটা যেন আমি কাউকে না বলি। ধীরে ধীরে আমার মাথায় এতটাই যন্ত্রণা করতে শুরু করলো যে সারা দিন আমি শুয়েই থাকতাম, না বাড়ির কোনো কাজ করতে পারতাম আর না বাইরে বেরোতে পারতাম। একদিন শাশুড়ি মা আমায় জিজ্ঞাসা করলো যে আমার কি হয়েছে। আমি বললাম, ও কিছু না, একটু মাথাটা ব্যথা, ঠিক হয়ে যাবে। পরের দিন রাতে আবার যখন ওর বন্ধু এলো আমায় ইঞ্জেকশন দিতে, সত্যি বলতে আমার আর ইঞ্জেকশন নিয়ে
ব্যথা সহ্য করার মতন ক্ষমতা ছিল না। আর তাছাড়া একদিন ইঞ্জেকশন না নিলে তেমন কোনো অসুবিধা হবে না। তাই যখন রণজয় আর ওর বন্ধু সিগারেট খেতে ছাদে গেল, ঠিক তখনই আমি ইঞ্জেকশনটা বদলে তার জায়গায় বাড়িতে থাকা অন্য একটা ইঞ্জেকশন রেখে দিলাম। কিছুক্ষণ পর রণজয় আর ওর বন্ধু এসে আমাকে ইঞ্জেকশনটা লাগিয়ে দিল। আর আমিও ঘুমানোর নাটক করে চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। ওরা যখন ভাবলো আমি গভীর ঘুমে আছি, তখন ওরা দুজন মিলে আমার সাথে যা করলো সেটা দেখে তো আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। রণজয় আমার স্বামী হয়েও আমার সাথে এরকম জঘন্য কাজ করতে পারে সেটা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আমি উঠে বসতেই ওরা দুজনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো আর আমাকে বলল, তুমি এখনো ঘুমাওনি? আমি রেগে গিয়ে বললাম, তোমরা দুজনে আমার সাথে কি করছো? প্রথমে তো ওরা আমাকে মিথ্যে কথা বলার চেষ্টা করলো। তারপর যখন আমি বললাম, যদি সত্যি কথা না বলো তাহলে আমি সবাইকে সব কিছু বলে দেবো, তখন আমাকে আমার স্বামী যা বলল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। এবার আমি বুঝতে পারলাম যে ও এত সুন্দর সুন্দর মেয়েদের ছেড়ে আমায় কেন বিয়ে করেছিল। কিন্তু আমি আর এই সব সহ্য করব না। আমি চিৎকার করে সবাইকে জড়ো করলাম আর নিজের বাবা মাকেও ফোন করে ডাকলাম। তারপর আমি সেই রাতেই বিয়ের 7 দিনের মধ্যেই বাবা মায়ের সাথে নিজের বাড়িতে ফিরে এলাম। আমি রণজয়কে খুব ভালোবেসে ফেলেছিলাম, তাই ঠিক করলাম যে ওর নামে কোনো কেস করব না। কিন্তু আমার বাবা আমায় বোঝালেন যে রণজয়ের মতো অপরাধীদের যদি আমরা শাস্তি না দিই তাহলে ও আবার কোনো না কোনো মেয়ের এভাবেই ক্ষতি করবে। তাই আমি পরের দিনই রণজয় আর ওর বন্ধুর নামে কেস ফাইল করলাম আর ওর ভালো মানুষের পিছনে লুকিয়ে থাকা জঘন্য চেহারাটা সবার সামনে আনলাম। তারপর কোর্টের সামনে দাঁড়িয়ে আমি সবাইকে আসল সত্যিটা জানালাম। আসলে রণজয় যখন বাইরে পড়াশোনা করত তখন একটা অ্যাক্সিডেন্টে ওর নিজের পুরুষত্ব হারিয়েছিল। কিন্তু এই কথাটা যাতে সবার সামনে না আসে তাই ও আমার মতন একটা সাধারণ মেয়েকে বিয়ে করেছিল। কিন্তু বিয়ের পরে যদি বাচ্চা না হয় তাহলে তো সবাই আসল সত্যিটা জেনে যাবে। তাই প্রতি রাতে ও নিজের বন্ধুকে এনে আমার সাথে শারীরিক সম্পর্ক করাতো। আর আমি যাতে এই ব্যাপারটা জানতে না পারি তাই ও আমাকে ফর্সা করার ইঞ্জেকশনের নাম করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করত। সেই রাতে যদি আমি ইঞ্জেকশনটা পাল্টে না দিতাম তাহলে আজও আমি সত্যিটা জানতে পারতাম না। এই সমাজে এমন অনেক বিবাহিত দম্পতি আছে যারা বাবা মা হতে পারে না। হয়তো কখনো স্বামীর অসুবিধা থাকে বা কোনো সময় স্ত্রীর অসুবিধা থাকে। তার মানে এটা নয় যে এই ব্যাপারটা তার পার্টনারকে জানাবে না আর না জানিয়েই তার শরীরের সাথে জঘন্য খেলা খেলবে। আমার উকিল, যিনি আমারই সিনিয়র স্যার ছিলেন, উনি রণজয় আর ওর বন্ধুর বিরুদ্ধে অনেক প্রমাণ জোগাড় করে তাদের প্রতারণার অপরাধে 7 বছরের জেল হেফাজতে পাঠিয়েছিলেন। রণজয়ের বাবা মা এই বিষয়টা জানতেন না, তাই ওনাদের কোনো শাস্তি হয়নি। আসলে সব বাবা মায়েরই এটা বোঝা উচিত যে ওনারা যখন নিজেদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখবেন তখন বড়লোক, সুন্দর এই সব দেখার আগে তারা যেন সেই ছেলেটার স্বভাব চরিত্র কেমন সেটা দেখে নেয়। কারণ কোনো ছেলের কাছে যদি টাকা পয়সাও কম থাকে কিন্তু তার স্বভাব চরিত্র, তার ব্যবহার ভালো হয়, তাহলে যে কোনো মেয়েই তার সাথে বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটাবে। অন্যদিকে কোনো ছেলে বড়লোক হওয়ার সত্ত্বেও যদি তার স্বভাব চরিত্র ভালো না হয় তাহলে কোনো মেয়েই সেই বাড়িতে গিয়ে কখনোই ভালো থাকবে না। তাই মেয়েদের বিয়ে দেওয়ার আগে একবার এই বিষয়টা ভালো করে ভেবে দেখবেন। বন্ধুরা, আশা করছি আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।